নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে আমাদের এমটিবি স্টোরি চ্যানেলে। আজকের গল্প লেখিকা সায়ন্তনী পলমল ঘোষের লেখা মায়ার বাঁধন। আপনি যদি এনার আরও গল্প পড়তে চান তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। আজকের গল্পে সৌমিকের ভূমিকায় আমি শীর্ষেন্দু মাইতি, সমেশ মল্লিকের ভূমিকায় ত্রিদেব দাস, উমাশঙ্করের ভূমিকায় শিবপ্রসাদ কাঁসারি, বিভাসের ভূমিকায় সাগর মণ্ডল, কার্তিকদার ভূমিকায় আমি শীর্ষেন্দু মাইতি এবং জমিদার কালীকিঙ্কর রায়ের ভূমিকায় শতদ্রু মাইতি ও অন্যান্য চরিত্র এবং গল্পকথকের ভূমিকায় দেবপ্রসাদ কাঁসারি। পোস্টাল ডিজাইনিংয়ে শীর্ষেন্দু মাইতি, পর্ব পরিচালনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড এফেক্টে দেবপ্রসাদ কাঁসারি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভৌতিক গল্প মায়ার বাঁধন। দুপুরে বেশ আয়েসি একটা ভাত ঘুম দিয়ে বিকেল প্রায় 5টার দিকে উঠল সৌমিক। নিজেই গাড়ি চালিয়ে এই জমিনগড় গ্রামে এসেছে। পৌঁছতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। তাই কার্তিকের হাতের গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত আর কষা মাংস পেটে পড়তেই নিদ্রা দেবী দু চোখের পাতায় আসন পেতেছিল। চোখে মুখে জল দিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়াতেই কার্তিক চায়ের কাপ হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আপনি উঠেছেন বুঝতে পেরেই চা বসিয়ে দিয়েছি। রাতে কি খাবেন বাবু? রান্না চাপাবো তো, তাই কইছিলাম। কত কি খাবার করবে গো কার্তিকদা, যে এখন থেকেই রান্না বসাবে? কার্তিক একটু হাত কচলে ইতস্তত করে বলল, আসলে অন্ধকার নামবার আগেই আমি রান্না বান্না সেরে ঘরে চলে যাব। এই ভিটায় রাত্রে থাকবো নি। রাত্রিটা আপনাকে একলাই কাটাইতে হবে। কেন গো, ভূত আছে নাকি এখানে? তুমি দেখেছো? সৌমিক মজা করেই বলে। না গো বাবু, আসলে তা নয়। সে আমার তখনও জন্ম হয়নি। এ গাঁয়ের জমিদার চোখ উল্টে এখানে মরে পড়েছিল। তারপর থেকে রাতের বেলায় গাঁয়ের কেউও এ ভিটায় ছাই মারায়নি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি রান্না সেরে চলে যেও, আমার কোনো অসুবিধা নেই। সৌমিক মনে মনে খুব একচোট হেসে নিল। দ্য সেম ওল্ড স্টোরি। একটা রাইস মিল করার উদ্দেশ্যে এই প্রপার্টিটা কিনেছে সৌমিকের মামা। বেশ কম দামেই পেয়ে গেছেন। সৌমিকই প্রথম এলো এখানে। এর আগে মামা এসে সব ব্যবস্থা করেছেন। সে তখন ব্যবসার কাজে বাইরে ছিল। এককালে এটা এই গ্রামের জমিদার বংশের বাগান বাড়ি ছিল। প্রায় 7 বিঘার মতো জমি। এই বংশেরই একজন এখন এটার পূর্বাতন মালিক ছিলেন। মামা এটার পুরো দায়িত্ব সৌমিককে দিয়েছেন। বলেছেন ভালো করে চালাতে পারলে এটা সৌমিকের নামে করে দেবেন। ছেলেবেলা থেকে পিতৃমাতৃহীন সৌমিক মামার বাড়িতে মানুষ। অবশ্য কোনোদিন অবহেলার পাত্র হতে হয়নি তাকে। যথেষ্ট আদর যত্নেই মানুষ হয়েছে। মামা ব্যবসায়ী মানুষ, আর এখন তার ডান হাত বাম হাত সবই হলো সৌমিক। মামার নিজের ছেলে অর্থাৎ সৌমিকের পিন্টুদা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এখন বেস্টনে থাকে। বাবার ব্যবসায় তার কোনো আগ্রহ নেই। চা শেষ করে সৌমিক রাস্তায় বেরিয়ে পড়ল। উদ্দেশ্য গ্রামটাকে একটু ঘুরে দেখা। বাগান বাড়িটা তো গ্রামের এক প্রান্তে, নদীর কাছাকাছি। বাগান বাড়িতে জমিদারের যে প্রমোদ ভবন ছিল সেটাকে একটু সারিয়ে আপাতত সৌমিকের থাকার ব্যবস্থা হয়েছে। কাল থেকে সমস্ত লোকজন নিয়ে ওদের ম্যানেজার চলে আসবে। তারপর থেকে পুরো দমে মিল তৈরির কাজ শুরু হবে। হাঁটতে হাঁটতে নদীর কাছাকাছি চলে এলো সৌমিক। তুমি কি এই বাগান বাড়িটা কিনেছো? সৌমিক পিছন ফিরে দেখলো পরিষ্কার ধুতি পাঞ্জাবি পরা সৌম্যদর্শন এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। দেখলে সাধারণ গ্রামবাসী বলে মনে হয় না। ওনার কণ্ঠস্বরে এমন আন্তরিকতার ছোঁয়া ছিল যে উনি সরাসরি সৌমিককে তুমি সম্বোধন করাতেও সৌমিকের খারাপ লাগার পরিবর্তে বেশ ভালো লাগলো। সে আস্তে করে বলল, হ্যাঁ, কিন্তু আপনি? আমি সোমেশ মল্লিক, এই গ্রামেই থাকি। বৈকালিক ভ্রমণে প্রায় এই নদীর দিকে চলে আসি। তা কেমন লাগছে আমাদের এই গ্রাম? জিজ্ঞেস করেন উনি। সৌমিক হেসে বলে, আজই তো এলাম। এরপর বেশি সময় লাগে না ভদ্রলোকের সঙ্গে আলাপ জমে উঠতে। ওরা একটা গাছের তলায় গিয়ে বসে। কথায় কথায় নিজের ছেলেবেলা,
বাবা মায়ের মৃত্যুর অনেক সুখ দুঃখের কথাই সৌমিক ওনার সাথে ভাগ করে নেয়। এত সুন্দর কথা বলেন উনি যে বড় আপন বলে মনে হয় ওনাকে। উনিও এই গ্রাম সম্পর্কে অনেক কথা বলেন ওকে। এখানকার প্রজেক্ট প্রসঙ্গ উঠতেই সৌমিকের কার্তিকের কথাগুলো মনে পড়ে যায়। আচ্ছা, আমরা যাকে কেয়ারটেকার রেখেছিলাম সে বলছিল বাগান বাড়িতে নাকি কোনো জমিদার মারা গিয়েছেন। হুম, সে অনেক কথা, গল্পের মতো, হয়তো তোমার বিশ্বাসও হবে না। সৌমিককে উদ্দেশ্য করেই বললেন সোমেশবাবু। সে যাই হোক, আপনি বলুন, গল্প ভেবেই না হয় শুনলাম। আগ্রহী হয়ে বলে সৌমিক। আচ্ছা, শোনো তাহলে। সেটা 1969 সাল। বুঝতেই পারছো সেটা নকশাল আমল। সারা বাংলা কাঁপিয়ে দিচ্ছে তারা। কিন্তু তখনও এই জমিনগড়ে নকশালদের সেরকম কোনো প্রভাব ছিল না। এখানে তখন জমিদার কালীকিঙ্কর রায়ের প্রতাপ। আইনত তখন আর জমিদারি না থাকলে গ্রামের মানুষেরা তখনও সে আগেকার আমি রাজা আর তোরা সারা প্রজা এই হ্যাংওভার থেকে বেরোতে পারেনি। জমিদার বাড়ির লোকজনদের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা না থাক, সমীহ এবং ভয় যথেষ্ট পরিমাণে ছিল। অবশ্য তার কারণে ছিল, একজন মানুষের মধ্যে যত রকমের বদগুণ থাকতে পারে কালীকিঙ্কর বাবুর মধ্যে প্রত্যেকটাই বিদ্যমান ছিল। আর জমিনগড়ের জমিদার বংশের অর্থ ও প্রতিপত্তি কোনো কালেই কম ছিল না। স্বাধীনতার পর তারা তাদের বিষয় সম্পত্তি ঠিকঠাকভাবে বজায় রাখতে পেরেছিল। কালীকিঙ্কর কি পরিমাণে দুর্নীতিপরায়ণ আর দুর্বিনীত ছিল ভাবতেও পারবে না। একদিন তার খেয়াল হলো সে এই গ্রামে মদের কারখানা করবে, কিন্তু তার জন্য সে নিজের জমি ব্যবহার করবে না। তার নজর গিয়ে পড়ল গ্রামের সাধারণ চাষিবাসী মানুষগুলোর ওপর। এই মানুষগুলোর কাছে জমি ছিল মাতৃসম। জমি ছিল তাদের রুজি রোজগারের একমাত্র পথ। গ্রামের মানুষ আগত দুর্দিনের কথা ভেবে আশঙ্কায় কেঁপে উঠল। তাদের মধ্যে তলায় তলায় ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকলো। সেই বারুদের স্তূপে অগ্নিসংযোগ করলেন এই গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টারমশাই। মধ্য 40-এর আকুত ভয় সত্যপ্রিয় মানুষটি গর্জে উঠলেন এই অন্যায়ের বিরুদ্ধে। মাস্টারমশাই এমনিতেই এই গ্রামে জনপ্রিয় ছিলেন তার মিষ্টভাষিতা ও পরোপকারী স্বভাবের জন্য। তাঁর সবসময়ের চিন্তা ছিল গ্রামের উন্নতি। বিপত্নিক মানুষটি বছর 13 ছেলেকে নিয়ে একাই থাকতেন। মাস্টারমশাইয়ের নেতৃত্বে গ্রামের নব্য যুবকরা মনে সাহস সঞ্চয় করে রুখে দাঁড়ালো এই অন্যায়ের বিরুদ্ধে। প্রমাদ গুনলেন কালীকিঙ্কর। তিনি বুঝতে পারছিলেন মাস্টারমশাইকে চুপ করিয়ে দিতে পারলেই গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে যাবে। কিন্তু মাস্টারমশাইকে নানা প্রকার প্রলোভন দেখিয়েও লাভ হলো না তাঁর। তিনি নিজের আদর্শে অটল, অবিচল। তখনই কালীকিঙ্কর ঠিক করল অন্য পথ ধরতে হবে। তার নিজস্ব গুন্ডা বাহিনী নেহাত কম ছিল না। তাদের দিয়ে সহজেই কাজ হয়ে যাবে, কিন্তু তাদের গ্রামের মানুষের মনে আগুন লেগে যাবে। সে আগুন নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হবে। তীক্ষ্ণ কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন কালীকিঙ্কর খুবই চতুরতার সাথে একটা অব্যর্থ তীর নিক্ষেপ করল। একদিন রাত্রে দরজায় প্রবল করাঘাতের আওয়াজে মাস্টারমশাইয়ের ঘুম ভাঙল। বিস্মিত মাস্টারমশাই দরজা খুলে দেখলেন বাইরে পুলিশ দাঁড়িয়ে। নকশাল আন্দোলনকারী সন্দেহে তাকে তক্ষুনি গ্রেপ্তার করা হবে। মাস্টারমশাই কিছু বুঝে ওঠার আগেই তাঁর দুহাতে হাত করা পড়ল। 13 বছরের সন্তু 3 বছর বয়সে মাকে হারাবার পর তার বাবাই সব, তার গোটা দুনিয়া। বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে রাতের অন্ধকারে দৌড়ের লোক ডাকতে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের গুলি ছুটে এসে ইহজগৎ থেকে তার পদচিহ্ন মুছে দেয়। সেও নাকি নকশাল ছিল, পালাবার তারে ছিল, তাই গুলি দিয়ে তার দৌড় থামানো হয়েছে। সৌমিক, এসব তোমার জন্মের অনেক আগের ঘটনা। স্বাভাবিকভাবেই তোমাদের প্রজন্মের সেই উত্তাল সময়ের অস্থিরতা উপলব্ধি করার কথা নয়। তবুও যদি গল্পে, উপন্যাসে, পত্র পত্রিকায় পড়ে থাকো, সিনেমায় দেখে থাকো, কিছুটা হলেও হৃদয়ঙ্গম করতে পারবে।
তখন নকশার সন্দেহে ধরার জন্য কোনো প্রমাণ টমান দরকার হলো না। আগে ধরপাকড়, তারপর বাকি কথা। কালীকিঙ্কর নিজের অর্থ আর যোগাযোগ কাজে লাগিয়ে এই দুষ্কর্মটি ঘটিয়েছিল। একটু থামলেন সোমেশ। মুগ্ধ শ্রোতা সৌমিক বলল, তারপর তারপর কি হলো? দূরে দিক চক্রবালের দিকে তাকিয়ে উদাস সোমেশ আবার বলতে শুরু করলেন। এই ঘটনার পরে সারা গ্রামে একটা আতঙ্কের ছায়া নেমে এলো। সবাই বুঝতে পারলো এসব কার ইন্ধনে ঘটছে, কিন্তু সরাসরি তো কিছু বলার উপায় নেই। চারিদিকে থমথমে পরিবেশ, চাপা চাপা ভয় গ্রামের আকাশে ঘুরে বেড়াতে লাগলো। আর সেই সঙ্গে কালীকিঙ্করের বেপরোয়া গুন্ডা বাহিনীর আস্ফোরণ। মাস্টার মশাইকে ধরে নিয়ে যাওয়ার দিন 15 পরে একদিন কালীকিঙ্কর নিজের জয়ের আনন্দে এই বাগান বাড়িতে মজলিস বসালো। বিকাল থেকে গভীর রাত অবধি ইয়ার দোস্ত নিয়ে মদ মাংসের মোৎসব চলল। রাত বাড়তে বন্ধু বান্ধবরা সব চলে গেলেও কালীকিঙ্কর বাগান বাড়িতেই রয়ে গেল। বাইরে রাত কাটানো তার কাছে নতুন কিছু নয়। বস্তুত নিজের স্ত্রীর ভূমিকা তার কাছে সংসার সামলানো আর সন্তানের জন্ম দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। যাই হোক, সবার চলে যাওয়ার পর নেশাতুর কালীকিঙ্কর বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো। মদ মাংসে উদরপূর্তি হলেও পৌরুষের ক্ষুধা নিবৃত্তের জন্য তার একটা নারী দেহের প্রয়োজন হয়ে পড়ল। 50 ছুঁই ছুঁই বয়স হলেও নিজের যৌবন ধরে রাখার সর্বপ্রকার চেষ্টা করত সে। তার এক সাগরেদদের একটি মেয়েকে আনার কথা ছিল। তোমাদের এখনকার ভাষায় যাকে বলে কলগার, কিন্তু কোনো কারণে মেয়েটি আসেনি। খানিকক্ষণ এপাশ ওপাশ করে কালীকিঙ্কর ভানুকে হাঁক দিল। ভানু ছিল কালীকিঙ্করের বংশগত গুন্ডা অসিতের বউ, আর সেই সঙ্গে বাগানবাড়ির কাজের মেয়ে। বছর 25-এর ভানুর শরীরে জোয়ারের মতো আছড়ে পড়ছে যৌবন। কালীকিঙ্কর, অসিত, ভানু এই তিনজনের কারোরই অভিধানে নীতিবোধ বলে কোনো শব্দও ছিল না। তাই সময় বিশেষে কালীকিঙ্কর ভানুর শরীরে নিজের কামনা চরিতার্থ করত, আর ভানু অসিত সেই সুযোগেই সদ্ব্যবহার করে নিজের অর্থ লালসা মেটাত। সেদিন বেশ কয়েকবার ডাকাডাকির পরেও ভানু এলো না দেখে কালীকিঙ্কর নিজেই উঠে ভানুর গড়ের দিকে চলল। এ ব্যাপারে তার কোনো বাজবিচার ছিল না। অসিতকে আবার সেদিন একটা কাজে বাইরে পাঠিয়েছে সে নিজেই। দরজার বাইরে আসতেই কালীকিঙ্কর দেখতে পেল বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। কে রে এখানে? আমি, কে আমি? গর্জে উঠল কালীকিঙ্কর। তখন তো গ্রামে কারেন্টের আলো ছিল না। স্বল্প জ্যোৎস্নার আলো আধারিতে বারান্দায় দাঁড়ানো মানুষটিকে চিনতে পেরে চমকে উঠল সে। মাস্টার তুমি গায়ে এলে কি করে? এখানে ঢুকলেই বা কি করে? আমার যে আজ মুক্তি হয়ে গেল কালীবাবু। কোন শালা তোমাকে মুক্তি দিল? যার দেওয়ার তিনিই দিয়েছেন। তো বলছি যে গরিবদেরকে নিঃস্ব করে দেওয়ার পরিকল্পনাটা বাতিল করলে হয় না? ছেলেটা তো মরল, তাও দেখছি এখনো শিক্ষা হয়নি তোমার। এখন ভাগ এখান থেকে, রাত দুপুরে মস্করা করতে এসেছে। এই কে কোথায় আছিস? ঘাট ধরে বার করে ডাকি, তারপর কালকে আমি দেখছি। সাগরেদদের উদ্দেশ্যে কথাটা ছুড়ে দিয়ে কালীকিঙ্কর ভানুর ঘরের দিকে চলে গেলেন। ভানুর ঘরের কাছে পৌঁছে অবাক হয়ে গেল সে। ভানু লাস্যময়ী ভঙ্গিমায় বন্ধ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, যেন তারই অপেক্ষা করছে সে। কালীকিঙ্কর খুশি মনে এগিয়ে গেল, কিন্তু ভানুর সামনে এসে চমকে উঠল সেই। ভানুর মুখটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। ভানুর পরিবর্তে দাঁড়িয়ে আছে মিনতি, কালীকিঙ্করের ছোট ভাইয়ের বিধবা স্ত্রী। স্বামীর মৃত্যুর 1 মাসের মাথায় ভাসুরের লালসার শিকার হয়ে লজ্জায় অপমানে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল সে।
তার পরনের কাপড়টা ক্রমশ সাদা হয়ে গেল, আর মুখটা আস্তে আস্তে রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে, ঠিক যেমন মিনতির মৃতদেহটা পড়েছিল শান বাঁধানো চাতালে। কালী কিঙ্কর বিস্ফারিত চোখে পেছন ফিরে পালাতে গেলেন, কিন্তু সামনে দাঁড়ানো এক ছায়ামূর্তি বলে উঠল, কোথায় পালাচ্ছ দাদা? আতঙ্কে কালী কিঙ্করের গলা শুকিয়ে গেল। এই কণ্ঠস্বর তো সে বহুদিন আগে স্তব্ধ করে দিয়েছে পুরো সম্পত্তি একা ভোগ করার আশা। ছোট ভাই উমাশঙ্করকে খুব চতুরতার সাথে সাজানো ডাকাতির ঘটনায় শেষ করে দিয়েছিল সে। উমাশঙ্করের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মুখের একটা দিক থ্যাতলানো। এত দূর বলে সোমেশ থামলেন, সৌমিকের দিকে তাকিয়ে বললেন, সন্ধে হয়ে আসছে, তোমাকে ফিরতে হবে। চলো, রাস্তায় যেতে যেতে বাকি ঘটনাগুলো বলছি। উঠে পড়ল তারা। ফিরতি পথে সোমেশ আবার শুরু করলেন। আতঙ্কে দিশাহারা কালী কিঙ্কর এক ছুটে বারান্দায় চলে এলেন। কাজের লোকেদের ডেকেও কোনো সাড়া পেল না। বারান্দায় তখন মাস্টারমশাই দাঁড়িয়ে। তাকে দেখে কালী কিঙ্কর মনে একটু বল পেল। শত্রু হলেও জীবিত মানুষ তো। কিন্তু তার কাছে এসেই কালী কিঙ্কর কেঁপে উঠল। মাস্টারমশাইয়ের পাশে একটা ছেলে পেছন ফিরে দাঁড়িয়ে। আবছা আলোতেও তার পিঠের 3টে গুলির দাগ স্পষ্ট প্রতীয়মান। ক্ষতগুলো থেকে রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। ওকে, চিৎকার করে উঠল কালী কিঙ্কর। আমার ছেলে, এই প্রথম ওকে ছেড়ে দিলাম। খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আজ শেষ পর্যন্ত ওই নির্মম পুলিশি অত্যাচার আর সহ্য হলো না। এবার আবার বাপ ছেলে একসঙ্গে থাকবো। স্মিত হেসে বললেন মাস্টারমশাই। না না, আতঙ্কে কালী কিঙ্করের শির দাঁড়ায়। একটি শীতল ছুরি যেন আমূল বিদ্ধ হলো। পালাবার পথ খুঁজছে সে। বারান্দা থেকে নিচে নেমে এলো। বাতাসে তীব্র চামড়া পোড়ানোর গন্ধ। কত্না ভালো আছেন? পুরো পরিবার নিয়ে ধীরু সাঁওতাল দাঁড়িয়ে আছে। এক রাতে যাদের ঘর কালীর গুন্ডারা পুড়িয়ে দিয়েছিল, বাচ্চা সমেত ধীরুর সমস্ত পরিবার পুড়ে শেষ হয়ে গিয়েছিল। ধীরুর সারা শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে। হঠাৎ করে ধীরুর বাচ্চাটির দেহ খিলখিল করে পৈশাচিক অট্টহাসিতে কেটে বলল। আকাশে বাতাসে শিহরণ তুল্য সে হাসে। তাদের চোখের জায়গায় দুটো পুরো জ্বলন্ত অঙ্গা। কালী কিঙ্করের বুকে দুন্ধুবীর নিনাদ। এমন সময় শুনতে পেল তার পেছন থেকে কে যেন বলে উঠল, মাছ খাবেন নাকি কালীবাবু? টাটকা জল থেকে ধরে আনবো। এখন তো সেখানেই বাস আমার। ঘোষপাড়ার মলয়দার মেয়ে। ঘোষপুকুরে মাছ ধরা নিয়ে গণ্ডগোলের জেরে অসিত যার দেহটা নদীর পাকে পুঁতে দিয়েছিল, তার দেহে কালো কালো পোকা কিলবিল করছে। প্রকৃতি নিস্তব্ধ, নিস্পন্দ, কোথাও যেন প্রাণের অস্তিত্ব নেই। আকাশে এক ফালি মরা চাঁদ। কালী বুঝতে পারল তার সময় আসন্ন। কালীবাবু, আপনার পাপের ঘরা পূর্ণ হয়ে এসেছে। তাই আজকে এরা সবাই এসেছে এখানে প্রতিশোধ নিতে। ছেলের হাত ধরে এগিয়ে এসেছেন মাস্টারমশাই। কালী কিঙ্কর দেখল মাস্টারমশাই, সন্তু, মলয়, ধীরু, উমাশঙ্কর, মিনতি সবাই ঘিরে দাঁড়িয়েছে তাকে। আর তাদের পিছনে আরো কালো কালো ছায়ামূর্তি। অদম্য প্রতিশোধ স্পৃহায় ক্রমশ এগিয়ে আসছে তারা। চোখে তাদের পরপারের অগ্নিকুণ্ড। তাদের শরীরগুলো ধীরে ধীরে কঙ্কালের রূপ ধারণ করছে। কালী কিঙ্করের হৃৎপিণ্ডটা আর সহ্য করতে না পেরে শেষবারের মতো হাতুড়ি পিটে স্তব্ধ হয়ে গেল। এই হলো বাগানবাড়ির ইতিবৃত্ত। তবে তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি তো আর কারোর ওপর অন্যায় অত্যাচার করনি। আমি আসি এখন।
সোমেশবাবু থামতে সৌমিক দেখল কখন বাগানবাড়ির গেটে পৌঁছে গেছে। গল্পে ডুবে থাকায় খেয়াল করেনি। সৌমিককে কিছু বলার সুযোগ না দিয়ে সোমেশবাবু অন্ধকার পথের বাঁকে হারিয়ে গেলেন। ঘুম আসছে না সৌমিকের। বাইরের দিকের একটা ঘরে অস্থায়ী আস্তানা তার। সে ঢোকার সাথে সাথে কার্তিক তড়িঘড়ি বেরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়েছিল সৌমিক। একলা ভালো লাগছে না, ফোনে টাওয়ারও নেই। এখানে কোন কোম্পানির টাওয়ার আছে দেখতে হবে। কাল থেকে লোকজন এসে কাজ শুরু হয়ে গেলে ভালো। তাদের ম্যানেজার সুবীর তার সাথেই থাকবে। সঙ্গী পাওয়া যাবে একজন। এই প্রজেক্টটা তার ড্রিম প্রজেক্ট। মামা যদি তাকে এটা দিয়ে দেন তাহলে নিজের মতো করে আরও অনেক কিছু করবে এখানে। সোমেশবাবুর কথা শুনে এই গ্রামটা তার বেশ ভালো লেগে গিয়েছে। এখানকার প্রকৃতিও খুব সুন্দর। কিন্তু তখন থেকে কিছু প্রশ্ন ওর মাথায় ঘুরছে। বাইরের দরজায় ধাক্কার আওয়াজে সৌমিকের চিন্তার জাল ছিন্ন হলো। এত রাতে কে? কে? বিছানা ছেড়ে উঠে এলো সৌমিক। সমু, দরজাটা খোল, আমি বিভাস দা। অবাক হয়ে যায় সৌমিক। বিভাসদা এত রাতে এখানে কেন? বিভাস ওর মামিমার ভাইপো, এখন ওদের ব্যবসার সাথেও যুক্ত হয়েছে। মামিমার শরীর ভালো ছিল না, কিছু বিপদ হয়নি তো? ওই মানুষটাই তো তাকে মাতৃস্নেহে বড় করেছেন। সৌমিক দরজা খুলে টিমটিমে বাল্বের আলোয় দেখল বিভাস দাঁড়িয়ে আছে। সে সরে এসে বিভাসকে ঢোকার রাস্তা করে দিল, কিন্তু মুহূর্তের মধ্যে আরও কয়েকজন ভিতরে ঢুকে পড়ল এবং সৌমিক নিজেকে তাদের হাতে বন্দি অবস্থায় আবিষ্কার করল। বিভাসের চোখে মুখে ক্রূরতা আর ধূর্ততার কালো ছায়া খেলা করছে। হতভম্ব সৌমিক বলে উঠল, বিভাসদা, এসবের মানে কি? শালা মা বাপ মরে গিয়ে তোর তো পোয়া 12 রে। বড়লোক মামার আদরে মানুষ হলি, এখন আবার মামার ব্যবসাও নিবি? এসব কি বলছো বিভাসদা? অসহায় স্বরে বলে সৌমিক। চুপ কর। ছোটবেলা থেকে পিসিকে মা কতবার বলেছে আমাকে নিয়ে গিয়ে রাখতে, কিন্তু পিসি কোনো কথাই কানে তোলেনি। কারণ কি না, বাপ মা হারা ভাগ্নে যত্ন আত্মি কম হয়ে যাবে। সৌমিক অবাক হয়ে ভাবে, বিভাসদাদের বাড়ির অবস্থা যথেষ্ট ভালো, তা সত্ত্বেও নিজের বাবা মাকে ছেড়ে পিসির বাড়িতে না থাকতে পারার এত আক্ষেপ। তোকে শেষ করতে পারলেই পিসে মশাইয়ের সব ব্যবসা আমার হবে, আর পিন্টু ও আর এমুকো হবে না কোনোদিন। লোভী কুকুরের মতো মনে হচ্ছে বিভাসকে। তুমি কি ভাবছো? আমাকে খুন করে তুমি পার পেয়ে যাবে? মামা চুপচাপ বসে থাকবে ভাবছো? বিভাস অত কাঁচা কাজ করে না রে ভাই। এই ঝোপ জঙ্গলে ভরা বাগান বাড়িতে তো সাপের কামড়ে লোক মরতেই পারে, তাই না? গ্রামের নির্জন প্রান্তেই বাগান বাড়ি। রাতে যে এখানে কেউ এসেছিল তা কাকপক্ষীতেও টের পাবে না। তোর কাজের লোকটা যে সন্ধ্যাবেলাতেই পালিয়েছে সে খবরও আছে আমাদের কাছে। বিভাস দরজার দিকে তাকিয়ে বলল, এই ভেতরে এসো। সৌমিক অবাক হয়ে দেখল হাতে একটা ঝাঁপি নিয়ে সাপুড়েদের মতো পোশাকের একটা লোক ঢুকলো। ইতিমধ্যে সৌমিকের হাত পা বেঁধে তাকে বিছানার উপরে শুইয়ে দিয়েছে। লোকটা ঝাঁপি নিয়ে এগিয়ে এলো। বিভাসদা, আমাকে ছেড়ে দাও, আমি মামার কিছুও নেব না, প্লিজ ছেড়ে দাও। সৌমিকের আর্তনাদে কোনো ভাবান্তর ঘটল না বিভাসের মধ্যে। উল্টে তার লোক সৌমিকের মুখে টেপ লাগিয়ে দিল। ঝাঁপির ঢাকনা খুলে গেল। সাক্ষাৎ মৃত্যুর দূত সৌমিকের সামনে হাজির। চোখ বন্ধ করে ফেলল সে। বিভাসের গলার আওয়াজে চোখ খুলে ফেলল সৌমিক। বিস্মিত হয়ে দেখল সাপটা বিভাসের গলায় ছোবল বসাচ্ছে, আর শূন্য ঝাঁপি হাতে সাপুড়ে দু চোখ বিস্ফারিত করে তাকিয়ে আছে সেদিকে। সৌমিক হঠাৎ অনুভব করল সে মুক্ত, সব বাঁধন খোলা। ধরপড় করে উঠে বসে অবাক হয়ে সে দেখল সোমেশবাবু দাঁড়িয়ে আছে। খুব একটা আশ্চর্য হলো না সৌমিক। সে দেখল বিভাসের লোকেরা স্থির হয়ে সম্মোহিতের মতো দাঁড়িয়ে আছে, আর তাদের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করছে সোমেশবাবু। সৌমিক, তুমি তাড়াতাড়ি থানায় ফোন করে নিজের পরিচয় দিয়ে বলো কিছু গুন্ডা তোমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। 3 কিলোমিটার দূরেই থানা। আশা করছি তাড়াতাড়ি চলে আসবে। এখানে তো টাওয়ার নেই। অসহায় হয়ে বলে সৌমিক।
আছে, ফোনটা নিয়ে দেখো। শান্ত গলায় বললেন সমেশ। সৌমিক ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। থানায় ফোন করার পর দেখলো বিভাসের মুখ দিয়ে গেঁজা উঠছে, কিন্তু তখনও সাপটা তার গায়ে। মনটা ভারাক্রান্ত হয়ে গেল তার। মন খারাপ করো না, ও নিজেই ওর পরিণতির জন্য দায়ী। সৌমিক কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আবেগঘন কণ্ঠে বলল সে। আপনি আমাকে বাঁচালেন কেন মাস্টার মশাই? আমি তো এখানে ব্যবসা করতে এসেছি। আমি জানি যা কিছু ঘটছে আপনার অতীন্দ্রিয় ক্ষমতার বলেই ঘটছে। আপনি এই গ্রামের সেই মাস্টার মশাই, না হলে সে রাতে কী ঘটেছিল সে কথা আপনি জানলেন কি করে? আমি ব্যবসায়ী, মানুষ চিনি। আপনি মিথ্যে গল্প বলার মানুষ নন। আপনার প্রতিটি কথায় এই গ্রামের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে। তাছাড়া আজ এখানে আমি আক্রান্ত হব এ কথা আপনার পক্ষে তো জানা সম্ভব ছিল না। ওদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করলেন, অথচ মূল চক্রান্তকারী বিভাসদা ছাড়া অন্য কারুর প্রাণ নিলেন না। আপনি মাস্টার মশাই ছাড়া অন্য কেউ হতেই পারেন না। সৌমিক হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই সমেশবাবু বলে উঠলেন, হ্যাঁ সৌমিক, আমি সেই হতভাগ্য। আর তোমার প্রশ্নের উত্তরে বলি, আমি তো সত্যিকারের নকশা ছিলাম না যে বড় লোক মাত্রই খারাপ লোক ভাববো। তুমি উপযুক্ত মূল্য দিয়ে এক প্রকার পরিত্যক্ত সম্পত্তি কিনেছ ব্যবসা করবে বলে। তাতে দোষের কি আছে? এখানে আমার গ্রামের ছেলেরা কাজ পাবে। একটা মাতৃপিতৃহীন ছেলে সৎভাবে আকাশে ওরা স্বপ্ন দেখেছে, এ তো আনন্দের কথা। আমার সন্তু তো আমার বয়সে পৌঁছানোর আগেই শেষ হয়ে গিয়েছিলাম। তোমাকে দেখে ভারী ভালো লেগেছিল, ভারী মায়া হয়েছিল আমার। জানো সৌমিক, কালীকিঙ্করের মৃত্যুর সঙ্গে সঙ্গে অনেকের মুক্তি ঘটলেও আমি এই গ্রামের বন্ধন ছিন্ন করতে পারিনি। এখানকার আকাশের নীলিমায় বাতাসের গন্ধে আমি মিশে আছি। কেন জানি না, আজ কিসের টানে তোমার কাছে চলে এসেছিলাম। প্রকৃতিতে সব ঘটনার তো ব্যাখ্যা হয় না। পুলিশ এসে গেছে, তুমি বুদ্ধিমান, নিজের মতো করে সামলে নিয়ে। আস্তে আস্তে ছায়া ছায়ায় মিলিয়ে গেলেন মাস্টার মশাই। সেদিন বিভাসের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই দেখেছিল তারা পুলিশের জালে বন্দী। তাদের বয়ান আর বিভিন্ন তথ্য প্রমাণ থেকে বিভাসের কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ায় সৌমিকের বেশি ঝামেলা পোয়াতে হয়নি। যদিও তারা সেদিন কি করে কি ঘটে গেল বুঝতে পারেনি আজও। আজ সৌমিকের রাইস মিলের উদ্বোধন। গ্রামের স্কুলে সে কিছু টাকা দান করেছে। বাড়ির লোকজন, কিছু আত্মীয় বন্ধু বান্ধব সবাই এসেছে। তাও সৌমিকের চোখের কোণে এক ফোঁটা জলবিন্দু। ঠিক ফিতে কাটার আগের মুহূর্তে একটা শান্ত বাতাস তার কানে কানে বলে গেল, আমি তো এই গ্রামের প্রতিটি ধূলিকণায়, নদীর প্রতিটি তরঙ্গে সব সময় মিশে আছি। এই গ্রামের মায়ার বাঁধন ছিন্ন করতে পারিনি। ভালো থেকো। আজকের গল্প মায়ার বাঁধন এখানেই সমাপ্ত হলো। বর্তমান করোনার পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের সকল সদস্যরা তাদের ঘর থেকে আমাদের এই গল্প তৈরিতে সাহায্য করেছে। তো ভালো লেগে থাকলে আমাদের গল্পটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে ভবিষ্যতে আমরা আরও এরকম মজাদার গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ।